জানিস ছবি, ক্ষুদিরামের মৃতদেহ নিয়ে সে কি বিরাট শোভাযাত্রা কলকাতা রাজপথ ধরে চলেছে। চতুর্দিকের বাড়ি থেকে কত লোকজন বাইরে বেরিয়ে এসেছিল। সকলে উলু দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে, এমনকি মহিলারাও পর্যন্ত বেরিয়ে এসেছিল। ছবি, মহিলারাও এসেছিল। ছেলেটা চলে যাওয়ার পর দেশের সবাই ওকে এতটা সম্মান জানালো। হ্যাঁ উন্মাসী, দেশের মানুষ ইংরেজদের প্রতি ভয়ভীতি ত্যাগ করে বেরিয়ে এসেছিল। তুমি যদি সেখানে থাকতে না, তুমি নিজে দেখতে। পারতাম না ছেলেটাকে ওভাবে দেখতে আমি। তবে জানি না আর কখনো এই দেশে ওরকম সাহসী ছেলে জন্ম নেবে কিনা। কারোর মুখে কোনো কথা ছিল না অনুমাসী। সকলে কান্নায় ভেঙে পড়েছিল। দেখে কি মনে হচ্ছিল জানো, ক্ষুদিরাম বসু সকলের ঘরের ছেলে। মিস্তাদা, ক্ষুদিরাম বসু একটুও কাঁদেনি? ওর একটুও কষ্ট হয়নি? দেশের জন্য প্রাণ দিলে বুঝি কষ্ট হয় না? এসব বোধ ক্ষুদিরাম বসুর মতো ছেলেদের হয় না রে ছবি। আমিও ভেবেছিলাম কি লাভ হলো এই বয়সে প্রাণ দিয়ে, কিন্তু পরে সত্যি ভেবে দেখলাম আজ সারা দেশ একসঙ্গে ক্ষুদিরামের সাথে চলছে। কারোর চোখে এক ফোঁটাও ভয় নেই। দেখুন কেন জানেন? কারণ ওরা সকলে জানে ওদের সঙ্গে বীর ক্ষুদিরাম আছে। দেশের জন্য বোধহয় এই প্রথমবার এত মানুষ একসাথে বেরিয়ে এসেছিল। এটা কি কম পাওয়া বলো? যে সাহস ওইটুকু একটা ছেলে দেখালো, গোটা ভারতবর্ষ কোনোদিনও ক্ষুদিরাম বসুকে ভুলতে পারবে না অনুমাসী। এ বলিদান মিথ্যে হতে পারে না। বাড়িতে এসব কি শুরু হয়েছে? কি ব্যাপার বৌমা? শরৎ এসব কথা বলছে আর তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। কি হলো কি সব তোমাদের? তোমরা জানো যে শরতের এই আলোচনা কতখানি সরকার বিরোধী? কেন তোমরা শুধু শুধু পুলিশের নজরে পড়তে চাইছো? বন্ধ করো এসব। আর শরৎ, তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি কেন নিজেকে এর মধ্যে জড়ালে? কেন ক্ষুদিরামের সব যাত্রায় গিয়েছিলে বলতে পারো? তোমরা তো নজরও করোনি, কিন্তু কলকাতা পুলিশ ঠিক নজর করেছে যে ওই মিছিলে কে কে গিয়েছিল। কিভাবে সার্চ শুরু হয়েছে চারদিকে সেটা ভুলে গেছো? কজন ধরা পড়লো বলো তো? তারপরেও নির্বোধের মতো তোমরা এই সব মিছিলে। বোধ যে ইংরেজ সরকারেরও কিছু আছে, সেটাই বা কেমন করে বলি দাদা? না হলে ওইটুকু একটা বাচ্চাকে মেরে ফেললো এইভাবে, তাকে অন্য কোনো শাস্তি দিতে পারতো। তাতে অন্তত মায়ের কোল খালি হতো না। ওরা তো চায় না মা এই দেশাত্মবোধ বেঁচে থাকুক। তাই তো সকলকে শেষ করে দিতে চাইছে। কিন্তু তা হবে না। দেখো, আরো অনেক ছেলে উঠে দাঁড়াবে এবার, দাঁড়াবেই। খবরের কাগজটা তো এখনো এলো না। ক্ষুদিরাম বসুর খবর পাবো তো?
কাগজ। শুভি, এই শুভি, কাগজটা দে, শিগগির দে। আগে আমাকে একটু দেখতে দাও না গো। পরে মানে তুমি আমরা তো একসাথে কাগজ ভাগ করে পড়ি, তুই দে না কাগজটা, দে তো নতুন খেলার খবরটা দেখ। হ্যাঁ, এইখানে কিন্তু নেই। আরে শুভি, শুভি এখন না, একটু পরে আসবি না। এখানে তো কাগজ দাও না নতুন। শুভি, সুবি একটু পরে বললাম তো। এদিকটা দেখ। এটা কি এখানে? বললাম তো আমার এক্ষুনি চাই। দাও এখানে। সুবি ও ভাগ্নেরা, শোনো, তুমি তো আগে এরকম ভাবে কাগজ পড়তো না, কি হলো আজ ওর? সেই তো দেখ, আমরা তো একসাথে খবরের কাগজ পড়ি, ওর জন্য খেলার খবরটা দেখা হলো না। হ্যাঁ, আমরা তো পড়বো। কি পড়ছো এত? খেলার খবরটা জানতে পারলাম না সুবি যে কি পড়ছে। উমেশ দাদা, দেখো না, শুভি কাগজটা নিয়ে চলে গেল। আমরা পড়বো তো কাগজটা নাকি? ওকে দিতে বলো কাগজটা। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ওকে বকুনি দেবে কিন্তু। ও যে কাগজ ঘেটে কি দেখছে কে জানে। শুভি, শুভি এরকম করে না। মানদা, মা, ব্যাপারখানে কি তোমাদের? কি করছো তোমরা এখানে? সকাল সকাল পড়তে বসনি, স্কুলে যাওনি, কাগজ পড়া বুঝি শেষ হয়নি? তোমাদের অনেকবার বলেছি আগে বড়রা কাগজ পড়বে, তারপর তোমরা। সুবি তো কাগজটা নিয়ে চলে গেল। কি? বাবা, প্রভা, এই তো তুমি। প্রভা, আমি কলেজ করে দে মশাইয়ের বাড়িতে চিঠি পাঠিয়ে দিয়েছি। আর কিচ্ছু করার নেই, বিয়ে পিছুতেই হবে, কারণ মিত্তির মশাই তার গুরুদেবের কথা ফেলতে পারছেন না। এ কি শরৎ, তুমি এখানে? পড়াশুনো ছেড়ে রেখে তুমি দুম করে কটকে চলে এলে, পড়াশোনার ক্ষতি হচ্ছে না? বাবা, আমি কলকাতায় ফিরে গিয়ে বেশি করে খেটে সব শেষ করে ফেলবো। এ কথা তুমি যদি আগে বলতে আমি তোমার এই কথাটাই মানতাম, কিন্তু ইদানিং তোমার মধ্যে আমি এক অন্য শরৎকে দেখতে পাচ্ছি। শুনলাম ক্ষুদিরামের ফাঁসি দেওয়া নিয়ে নাকি তুমি প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছো। বাবা, একটা বাচ্চা ছেলের এরকম ঘটনা। সরকার বিরোধী কোনো বেআইনি কাজে আমার কোনো ছেলেরা যুক্ত থাকুক, সেটা আমি চাই না। সে কারণ বশতই হোক বা আবেগ বশতই হোক। আচ্ছা, এসব কথা এখন থাক। আপনি যে দেমশাইকে চিঠি লিখেছিলেন, তার কি কোনো উত্তর এসছে? না, এখনো পর্যন্ত আসেনি। তবে তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা কি আর সাধে করছি? দেমশাই কিছু বলবেন না, কোনো আপত্তিও করবেন না, কি আপত্তিও করবেন না, কিন্তু দেগিন্নি কিছু না কিছু ঠিক বলবেন, দেখে রাখবেন। কলেজ করে দে মশাইয়ের বাড়িতে চিঠি পাঠিয়ে দিয়েছি। আর কিচ্ছু করার নেই, বিয়ে পিছুতেই হবে, কারণ মিত্তির মশাই তার গুরুদেবের কথা ফেলতে পারছেন। শরৎবাবু, আমি খোলাখুলি আপনাকে বলি, আমাদের মা আর অপেক্ষা করতে চাইছেন না, তাই উনি বিভার অন্যত্র সম্বন্ধ করার চেষ্টা করছেন। মা না জেনেই সত্যিটা বলে দিলেন। বিভাবতীর মা এই চিঠি পাওয়ার পর চুপ করে তো বসে থাকবেন না। গিন্নি, ও গিন্নি, কই গেলে? শিগগিরই এসো। গিন্নি, হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে? গিন্নি, গিন্নি, কটক থেকে জানকীবাবু চিঠি লিখেছেন, বলছেন বিয়ে পেছোতে হবে। সে আবার কি কথা? হ্যাঁ, এই তো কদিন আগে ওদের বড় ছেলের
কুলীন পাত্রী চাই বলে এতটা সময় নিলেন? আমি তো শুনেছি যে ওদের পাত্রী স্থির হয়েছে, সম্বন্ধ স্থির হয়ে গেছে। তাহলে পেছনের কারণ কি? না মানে ওদের পরিবারের গুরুদেব বলছেন যে এখন নাকি তাদের বাড়ির মেয়ের বিয়ের উপযুক্ত সময় নয়, তাই বিয়ে পেছোতে হবে। আমি আশ্চর্য বনে গেলুম। এসবের অর্থ কি? না না, আমার মেয়ের এই সময়টা তো বিয়ের কোনো সমস্যা নেই। তাহলে আমরা বিষয়খানা মানবো কেন? না গিন্নি দেখো, একটা কথা বোঝার চেষ্টা করো, এটা তো যে যার নিজের বিশ্বাসের ব্যাপার, তাই না? তাছাড়া ওদের ভালো মানে তো আমাদের বিভা মারও ভালো। বেশ, যে যার বিশ্বাস নিয়ে থাকুন। আমি আমার মেয়ের বিয়ে নিয়ে এই সমস্ত ছেলে খেলা হতে দেব না। আমি আর অপেক্ষা করতে পারছি না, আর আমি আপনার কথা শুনতে পারছি না। আমি স্থির করেছি মনমথর সঙ্গে বিভার বিয়ে দেব। না না, এসব তুমি কি বলছো সুবালা? আমি ওর মার সঙ্গে যোগাযোগ করছি। গিন্নি শোনো, এটা মা তুমি এই বিষয়টা নিয়ে এত রাগ কেন করছো? অজিত, এই প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুমি বিভার বাবা মা হিসেবে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। তা নাহলে লোকে কি বলবে বলো তো? এতদিন বিয়ে স্থির হয়ে গেছে, এখন আমরা মেয়েকে বসিয়ে রেখেছি। না না, এটা তো হতে পারে না। আমি আমি দিদির সঙ্গে কথা বলছি। আমার মনে হয় দিদি এই বিষয়ে অমত করবেন। মা তুমি জেঠিমাকে এই ব্যাপারে কেন? মা আমার কথা, মা আমার কথাটা একবার শোন। হয়ে গেল বাবা, এবার মা জেঠিমা দুজনকে একসঙ্গে সামলাবেন কি করে? জানিস অজিত, আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে আমি বিভা মাকে কিভাবে সামলাবো। ওর মনটা তো অত্যন্ত নরম। বাবা আমিও বিভার কথা ভেবে। এই, বিভা, বিভা কোথায় গেলি? বিভা, বিভা তুই আমার কথাটা একবার শোন। সংযুক্তা একা ঘরে বসিয়া বসিয়া কাঁদিতেছে আর ভাবিতেছে যে তার পৃথ্বীরাজ রাঙা ধুলায় মেয়ে গুড়াইয়া আসিয়া তাকে উদ্ধার করি। আচ্ছা বিছানাটা তো পাট পাট করাই রয়েছে, তুই আর কত ঠিক করবি বল দেখ। ইস, চোখে মুখে কি দুঃখ, যেন তাকে নির্বাসন দেওয়া হচ্ছে। মোটেও না, মোটেও না, মোটেও না। দেখি 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 আমার বোনের মুখখানা একবার দেখি দেখি, এদিকে ফের। তাহলে তুই কাঁদছিস কেন? শরৎবাবুর জন্য কষ্ট হচ্ছে? বলিস তো আমি তাকে একখানা চিঠি লিখে দেব। তাকে বলি যে তার বিহনে তার ভাবী স্ত্রী বড়ই কাতর হয়ে পড়েছে। দাদা, এই সময় মস্করা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমি চিঠিটা লিখে ফেলি। আমি তোকে হাওয়া করছি। আরে কি মুশকিল, তুই অভিমান করবি মায়ের ওপরে, তার জন্য তুই আমাকে বিছানায় বসতে দিবি না? তোর এই যত হম্বি তম্বি নাই দাদার ওপরে। মাকে তো তুমি চেনো দাদা। এইবার কিন্তু মা সত্যি সত্যি খুব রেগে গেছিলেন। আমার মনে হয় না উনি বাবার কথাও শুনবেন বলে। আমিও মার কথাটাই ভাবছি। বিভা, বিভা তুই যে এরকম অন্য কোথাও বিয়ে করবি না বলে ফোন করেছিস, সেইটাতেই থাকবি। বাকিটা আমি আর বাবা সামলে নেব। আচ্ছা তুই এত মন খারাপ করছিস কেন? তোর এই দাদা তো আছে নাকি? আচ্ছা আমি কি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি না? আমি তো জানি তোর মনের সমস্তটা জুড়েই হচ্ছে শরৎবাবু, তাই তো? এই নে, এই খাবারগুলো তুলে নিস। হ্যাঁ রে, আগের বার যে খাবারগুলো পাঠিয়েছিলাম তার কিছু অবশিষ্ট আছে না সুরেশবাবু আমাদের সব শেষ করে দিয়েছে?
নেই বোধহয় বর্দিদি। আচ্ছা বলছি কি, বাবা মশাইয়ের কথাগুলো একটু মাথায় রাখিস ভাই। বাইরের অবস্থা ভালো নয়, এসবের মধ্যে তোর না জড়ানোই ভালো। বাইরের হাওয়া তো ঘরে আসবেই বর্দিদি, সে যতই দরজা জানলা বন্ধ করো। শোন, বাইরের হাওয়া ঘরে ঢুকিয়ে লাভ নেই, তার চেয়ে বরং তুই মলয় বাতাসকে ঘরে আনার ব্যবস্থা কর। বর্দিদি, শরৎ শোন না, তুই কলকাতা গিয়ে বিভাবতীর দাদার সাথে দেখা করিস কেমন? ওদের একটু বুঝিয়ে বলিস। দেখ, চিঠিতে তো সবকিছু লিখে বোঝানো সম্ভব নয়, তাই তুই দেখা করে ভালো করে বুঝিয়ে বলিস। সতীশ বাড়ির বড় ছেলে, তার জন্য পাত্রী খুঁজতে তো সময় লাগবেই মায়ের। তুই তো জানিস কুষ্টি মেলাবে, কুলীন বংশের মেয়ে, মায়ের তো নানাবিধ সংস্কার, তাই না? একটু বুঝিয়ে বলিস ভাই। এই, কি ভাবছিস বলতো? তোর আর সুবীর এই এক রোগ, কথা বললে তোরা কথা শুনিস না, অন্য কি সব ভাবতে থাকিস। আমার কথাগুলো তোর কানে ঢুকলো? বিভাবতীর দাদার সাথে দেখা করে ওদের বুঝিয়ে বলবি। আমি আর কি বোঝাবো বর্দিদি, যা বোঝানোর মা বাবাই বোঝাবে। না, মা বাবা তো বোঝাবেনি, কিন্তু গোপনে যদি তুই ওর সাথে দেখা করার ব্যবস্থা না করিস, তাহলে কিন্তু রাজকন্যা হাতছাড়া হয়ে যাবে ভাই। আর একবার যদি রাজকন্যা হাতছাড়া হয়ে যায় না, তখন এইসব লুকিয়ে লুকিয়ে মিটিং, মিছিল, সভা সমিতি, দেশের জন্য এত উত্তেজনা, এসব আর কিছুই ভালো লাগবে না। তোর মেজদাদা, 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 আমি স্কুল থেকে ফেরা অবধি তুমি থাকছো? না রে সুবি, একটু পরেই তো আমার রেল। সুবি, এরপর তো দুজনেরই দেরি হয়ে যাবে। মানদা মাসি টিফিন গুছিয়ে দিয়েছে? উফ, কি করে না। মানদা মাসি, ও মানদা মাসি। মেজদাদা, পরের বার যখন আসবো আবার দেখা হবে, ভালো ছেলে হয়ে থাকবি। মেজদাদা, এই দেখো। কি সুবি? এই দেখো, এই দেখো মেজদাদা, আমি এই ছবিটা বানিয়েছি। এটা আমার সঙ্গেই থাকবে। এটা তুই কি করেছিস সুবি? তুই এটা নিয়ে স্কুলে যাবি? না না সুবি, এই কাজটা তুই করিস না। তুমি আমায় বারণ করছো মেজদাদা? ক্ষুদিরাম বসু দেশের জন্য প্রাণ দিলেন, তাকে আমি শ্রদ্ধা জানাতে চাই। দেশের জন্য প্রাণ দেওয়া কি অন্যায় বলো? অন্যায় নয় সুবি, বাড়িতে এটা জানতে পারলে তুলকালাম কাণ্ড হবে। সুবি, রণ, নিচে আয় তোরা। সুবি, সুবি, আমার কথাটা শোন। বাবা, জ্যাঠামশাই বা মিস্টার ইয়াং এর কাছে কিন্তু ক্ষুদিরাম বসুর ছবি বন্দে মাতরম, যুগান্তরের মতো নিষিদ্ধ পত্রিকার থেকে কম কিছু নয়। সুবি, 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 আমার কথাটা শোন। মেজদাদা, আমিও এখন আর কিছুতে ভয় করব না মেজদাদা। আমিও ক্ষুদিরাম বসুর মতো সাহসী হব। সুবি, সুবি, আমার কথাটা শোন। এটা কি বললো সুবি? কি বললো এটা? আমার ভাই যদি কখনো এই পথে যেতে চায়, আমি কি করব? আপনি কি করবেন জানি না, তবে আমি তাকে প্রাণপণে সাহায্য করব। ক্ষুদিরাম বসুর মতো সাহসী হতে চায়? এর অর্থ বুঝে বললো?